আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেট নাইট এপিসোডে। আমরা আহ, রাত্রের এই সময়টাতে আমি ধারাবাহিকভাবে বিসিএস এর বিভিন্ন বিষয় নিয়ে সুধাবাইয়ের কথা বলি সাধারণত। এবং আজকের ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে আসলাম বিসিএস রিটেন। প্রথমে আমি ইংলিশ নিয়ে কথা বলবো। তো ইংলিশের যে অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আমি গত লাইভে কথা বলেছিলাম। যারা ওই লাইভটা দেখেননি এবং আপনি অ্যাকচুয়াল যদি রিটেন প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বিসিএস হেল্পলাইন পেজ এবং ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা একটু দেখে নেবেন। আজকে আমার স্পেসিফিক টপিক বেসড আলোচনার প্রথম পর্ব। তো আমরা বিসিএস রিটেন নিয়ে কথা বলবো। রিটেনের তো রিটেনের আমাদের প্রথমে আসি প্যাসেজ। আচ্ছা, তো প্যাসেজটা কিভাবে সলভ করব তা নিয়ে আমি একেবারে, যেহেতু আমার এপিসোড গুলো লেট নাইট এপিসোড অর্থাৎ রাত 10টার পরে আমি লাইভে আসি, এই সময়টাতে আমরা নিজেদের স্টাডি টেবল, লাইব্রেরি থেকে হোক, বাসায় নিজের যে পড়াশোনা সবকিছু থেকে টায়ার্ড হয়ে, অর্থাৎ রাতে খাওয়া দাওয়া এবং এই সময় মানুষ মোবাইলটা হাতে নেয়। এই জন্য সন্ধ্যাকালীন সময়টা কিন্তু অনেকে আমরা টিউশন করি, আবার সন্ধ্যাকালীন সময়ে অনেকের জন্যই এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময় যখন নিজে পড়াশোনাগুলো করবেন। এই জন্য পিক আওয়ারে যখন সবাই ফেসবুকে লাইভ করে ওই টাইমটাতে না করে আমি এই লেট নাইটেই লাইভ করছি, আমিও ফ্রি হয়ে যাই এবং আপনাদের সাথে কথা বলাটাও আমার জন্য সহজ হয়। তাহলে আজকে আমি প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। আগের কথাগুলো থাকুক, অ্যাকচুয়াল প্রার্থী হন আপনি, যদি অ্যাকচুয়াল রিটেন প্রার্থী হন 41 অথবা 43-এর, তাহলে প্যাসেজ কিভাবে সলভ করবেন। যদি 41-এর প্রার্থী হন, এই আজকের কথাগুলো শুনলে আপনি প্যাসেজকে যেভাবে সাদামাটা ভাবে গতানুগতিক ভাবে দেখেন, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার সলভিং স্ট্র্যাটেজি, সলভিং ওয়ের মধ্যে একটা সহজ অবশ্যই একটা পন্থা আপনি পাবেন। আর যারা একেবারে 43rd ব্যাচের প্রার্থীরা আমাকে শুনছেন অথবা আমার ভিডিওটা পরে শুনবেন, অবশ্যই আমি এখানে যে স্ট্র্যাটেজি দিব এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে প্যাসেজ বা রিটেন ইংলিশের সবচেয়ে বেশি অস্পষ্ট জায়গাটা আপনার কাছে একটা ক্লিয়ার জায়গায় পরিণত হবে। আর যারা একেবারে জুনিয়ররা শুনছেন তারাও এখন থেকে নিজেকে ইংরেজিতে এই টাইপের প্রশ্ন হয় এইগুলোর জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন কথাগুলো শুনবেন। অনেক লম্বা ইন্ট্রোডাকশন নয়, নাও লেটস কাম টু দ্য পয়েন্ট ডিসকাশন। তাহলে দেখুন, প্যাসেজ প্যাসেজ এখানে মনে করুন 2500 থেকে 3500 শব্দের একটা লম্বা একটা প্যাসেজ ইউজুয়ালি বিসিএস রিটেন পরীক্ষায় থাকবে। আচ্ছা, তাহলে ধরি এটা একটা প্যাসেজ। এই প্যাসেজের আওতায় আপনার কাছে কোশ্চেন নম্বর 1 মনে করুন লিখবে কি, রাইট শর্ট অ্যানসার অফ দ্য ফলোইং কোশ্চেনস। তাহলে কোশ্চেন নম্বর এ, বি, সি, ডি, ই এবং 10টা প্রশ্ন থাকবে। এই 10টি প্রশ্নের উত্তর করতে হয় বেসড অন দ্যাট পার্টিকুলার প্যাসেজ। এটা হচ্ছে আপনার প্রশ্ন। এই প্রশ্নগুলোকে আমরা বলবো মূলত থিমেটিক কোশ্চেন অথবা কম্প্রিহেনসিভ কোশ্চেন। থিমেটিক কোশ্চেন অথবা কম্প্রিহেনসিভ কোশ্চেন। আচ্ছা, তাহলে প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোকে আমরা বলি থিমেটিক অর কম্প্রিহেনসিভ কোশ্চেন। এই থিমেটিক কোশ্চেনগুলো আপনি কিভাবে সলভ করবেন তা নিয়ে আজকে এই আমি কিছু কথা বলবো। প্রথমে আসুন, মনে করুন এখানে যে প্রশ্নগুলো থাকে আমি লিখলাম মেইন আইডিয়া কোশ্চেন, তারপরে লিখলাম ফ্যাকচুয়াল কোশ্চেন, তারপরে লিখলাম ইনফা ইনফারেন্স লিখলাম ইনফারেন্স কোশ্চেন, টোন কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, স্ক্যানিং কোশ্চেন, vocabulary কোশ্চেন। তাহলে আচ্ছা, এই যে প্রশ্নগুলো থাকে আমি জাস্ট আরো একটা লিখে দিলাম, সেটা হচ্ছে রেফারেন্স কোশ্চেন। অর্থাৎ আমাদের যে প্যাসেজটা আসে রিটেন পরীক্ষায়, যে প্যাসেজটা আসবে এই প্যাসেজের 1 নাম্বার প্রশ্ন, যে প্রশ্নগুলোর নাম হচ্ছে
যে প্রশ্নগুলোর নাম হচ্ছে থিমেটিক কোশ্চেন। থিমেটিক কোশ্চেন, এই থিমেটিক কোশ্চেনগুলো এই যে আমি নামগুলো লিখেছি, আমি লিখেছি ফ্রেম আইডিয়া, ফ্যাকচুয়াল, ইনফারেন্স, টোন, নেগেটিভ, স্ক্যানিং, ভোকাবুলারি এন্ড রেফারেন্স। এই নামগুলো যে লিখলাম, অর্থাৎ এই 10টি প্রশ্ন এই ক্যাটাগরির প্রশ্নগুলো হতে পারে। অর্থাৎ প্রশ্নটা মেইন এরিয়া কোশ্চেন হতে পারে, ইনফারেন্স কোশ্চেন হতে পারে, নেগেটিভ কোশ্চেন হতে পারে, স্ক্যানিং কোশ্চেন হতে পারে। বুঝাতে চাচ্ছি প্যাসেজ থেকে থিমেটিক কোশ্চেন যেগুলো আসবে তা এই 8 ধরনের হতে পারে। অর্থাৎ 10টি প্রশ্ন এই 8 ক্যাটাগরিরই হতে পারে। অর্থাৎ টাইপস অফ থিমেটিক কোশ্চেনস, টাইপস অফ থিমেটিক কোশ্চেনস। আচ্ছা, এটা হচ্ছে আমার বেসিক কথা। নাও কাম টু দা মেইন ডিসকাশন। এখন আমি কথা বলবো কোন ধরনের প্রশ্ন আসলে কিভাবে সলভ করবেন, আর প্যাসেজের আওতায় যে প্রশ্নগুলো আসছে আমি কিভাবে চিনবেন এটা মেইন এরিয়া কোশ্চেন, কিভাবে চিনবেন এটা ফ্যাকচুয়াল কোশ্চেন, কিভাবে চিনবেন এটা টোন কোশ্চেন, কিভাবে চিনবেন এটা রেফারেন্স কোশ্চেন। অর্থাৎ প্রথমে আমি আপনাকে বলবো কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করবেন কিভাবে, একটা পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে মেইন এরিয়া কোশ্চেন কি, ফ্যাকচুয়াল কোশ্চেন কি, টোন কোশ্চেন কি, ভোকাবুলারি কোশ্চেন কি, আমি টাকা ডিফাইন করব। তারপরে তৃতীয় নম্বর জায়গায় এসে আমি আপনাকে দেখাবো হাউ টু সলভ ইট। হাউ টু সলভ। এই তিনটি পয়েন্ট আমি আপনাকে দেখাবো প্রতিটা টাইপ অফ কোশ্চেন, প্যাটার্ন অফ কোশ্চেন নিয়ে। তাহলে থিমেটিক কোশ্চেন থেকে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোকে প্রতিটা পয়েন্ট নিয়ে আমরা 3টা পয়েন্ট বলবো। অর্থাৎ কিভাবে চিনবেন, চেনার উপায়, তার পরিচয়, সমাধান করার কৌশল। এই 3টি বিষয় আমরা ধাপে ধাপে দেখব। যারা অ্যাকচুয়াল প্র্যাকটিস মনোযোগ দিয়ে শুনবেন। আসুন প্রথমে আসি আমার যে 1 নাম্বার, মনে করুন আমি লিখলাম মেইন আইডিয়া। তাহলে মেইন আইডিয়া কোশ্চেন কিভাবে চিনবেন প্যাসেজের এই কোশ্চেনটা মেইন আইডিয়া কোশ্চেন, এ হচ্ছে আপনার প্রশ্ন। তাহলে মেইন আইডিয়া কোশ্চেনকে জানার জন্য, মেইন আইডিয়া কোশ্চেনকে দেখে বুঝবার জন্য এই কোশ্চেনটা মেইন আইডিয়া কোশ্চেন, আমি কথায় আসব আইডেন্টিফিকেশন। প্রথমে আমি তার পরিচয়টা দিই। মেইন আইডিয়া কথাটার মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন মেইন আইডিয়া মানে হচ্ছে এমন কোশ্চেন যে কোশ্চেনটা দিয়ে উপযুক্ত প্যাসেজটা অথবা পরীক্ষায় যে প্যাসেজটি আসবে এই প্যাসেজের জন্য একটা যথার্থ শিরোনাম চাই। তাহলে একটা শিরোনাম চাইলে বুঝবেন এটা মেইন আইডিয়া কোশ্চেন। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা সহজ। অর্থাৎ উপরে যে প্যাসেজটা দেয়া থাকবে, প্যাসেজের জন্য কোনো শিরোনাম দেয়া থাকে না, আপনাকে বলবে উপযুক্ত প্যাসেজটার জন্য উপযুক্ত একটি শিরোনাম নির্বাচন করুন। এই ধরনের প্রশ্নকে আমরা মেইন এরিয়া কোশ্চেন বলবো। গেল পরিচয়। এবার কিভাবে চিনবেন প্যাসেজের এই প্রশ্নটি মেইন এরিয়া কোশ্চেন? আচ্ছা, যখন আপনি দেখেন এখানে দ্বিতীয়, অর্থাৎ এখানে আমি লিখলাম হেডলাইন, তারপরে লিখলাম কি টাইটেল, টপিক, তারপরে লিখলাম মেইন আইডিয়া। এই টাইপের কোন শব্দ থাকবে। যদি আপনার প্রশ্নটি থাকে রাইট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট হেডলাইন ফর দ্য অ্যাবাভ প্যাসেজ, রাইট অ্যান appropriate title for the above passage, what is the main topic of the above passage, write the main idea of the passage, what is the subject of the above passage। এই ধরনের প্রশ্ন প্রতিটা 35 থেকে 40তম, এখন 41তম হয়নি, এই মাসের 29 তারিখে হবে, 35 থেকে 40 সবগুলো বিসিএস পরীক্ষার সবকটি প্যাসেজের মধ্যে এই প্রশ্নটা ছিল। যে কোনো ভাবে মেইন আইডিয়া, টাইটেল, টপিক, যে কোনো এখান থেকে কোনো শব্দ থাকলে বুঝবেন এটা মেইন আইডিয়া কোশ্চেন। তাহলে মেইন আইডিয়া কোশ্চেনের আমি এখানে একটা পয়েন্ট বলেছি। পয়েন্ট এ হচ্ছে কি এটা শিরোনাম ভিত্তিক প্রশ্ন। পয়েন্ট বি হচ্ছে আপনি কিভাবে চিনবেন। এবার পয়েন্ট সি হচ্ছে কিভাবে সমাধান করবেন।
হাউ টু সলভ ইট। মেইন আইডিয়া কোশ্চেনকে সলভ করার জন্য আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম কথা হলো, আপনাকে যে প্যাসেজটা দিয়েছে এই প্যাসেজটার মধ্যে যিনি রাইটার তার বক্তব্যটা এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট দুইভাবে হতে পারে। অর্থাৎ তিনি কোন বিষয়বস্তু নিয়ে এই প্যাসেজের বর্ণনাগুলো দিয়েছেন, বিষয়বস্তুটা এখানে এক্সপ্লিসিটলি সরাসরি ডাইরেক্ট মেনশন করে বলতে পারেন, অথবা তিনি যা বলতে চাচ্ছেন তার বিষয়বস্তুটাকে ইমপ্লাইড রাখতে পারেন, ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারেন। আচ্ছা, যদি সরাসরি ডাইরেক্ট কোনো বিষয় মেনশন করা থাকে তাহলে অবশ্যই প্যাসেজের মনে রাখবেন, প্যাসেজের প্রথম এক দুই সেন্টেন্স পড়ব। প্যাসেজের প্রথম এক দুই সেন্টেন্স পড়ে যদি আপনি দেখেন এই এক দুই সেন্টেন্সের মধ্যেই এই প্যাসেজটা তো আমরা সম্পূর্ণরূপে আগে পড়ে নিয়েছি, তারপরেই সমাধান করার কাজ শুরু করব। প্যাসেজ অর্ধেক হাফটুকু পড়লাম, দুই এক প্যারা পড়েই থিমেটিক কোশ্চেন অ্যান্সার শুরু করব না। অবশ্যই সম্পূর্ণ প্যাসেজটা পড়বেন, এবং প্যাসেজ পড়বার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করা যাবে না। রিটেন পরীক্ষায় যে প্যাসেজ আসবে এই প্যাসেজকে খুব মনোযোগ দিয়ে আপনি পড়বেন, কারণ আপনার প্রথম 100 নম্বরের সম্পূর্ণটাই এই প্যাসেজটাকে কেন্দ্র করে প্রশ্ন করা হয় এবং আপনাকে ওভাবে অ্যান্সার করতে হবে। সো প্যাসেজটা যত স্লোলি মনোযোগ দিয়ে পড়বেন তত বেশি আপনার পরবর্তী ধাপের কোশ্চেনগুলো অ্যান্সার করা সহজ হবে। যত তাড়াহুড়া করে দ্রুত লাইনগুলো স্কেপ করে এগিয়ে যাবেন তত বেশি সময় ওয়েস্ট হবে, টাইম ওয়েস্ট হবে, বারে বারে ফিরে আসতে হবে। যদি আপনি খুব আস্তে আস্তে স্লোলি কেয়ারফুলি পুরো এক প্যারা পড়েছি, পুরো প্যারার জিস্ট মাথায় ঢুকিয়ে দিলাম, তারপরে সামনে আগালাম, এবং যদি হয় তাহলে পরে ফুল 100 মার্কস। এই প্যাসেজকে আপনাকে সামারি করতে হবে, এই প্যাসেজ থেকে আপনাকে লেটার লিখতে হবে, এই প্যাসেজ থেকে আপনাকে গ্রামার বেসড 30 মার্কসের অ্যান্সার করতে হবে, এই প্যাসেজ থেকে আপনাকে 30 মার্কসের থিমেটিক কোশ্চেন অ্যান্সার করতে হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট। অবশ্যই প্যাসেজটা খুব একেবারে একটা সময় বরাদ্দ করে নেবেন, এই সময় পর্যন্ত দাগিয়ে খুব মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়তে হবে। এন্ড প্লিজ রিড দ্য প্যাসেজ ভেরি স্লোলি, একেবারে পুরো মূল কথা মুদ্রা কথা বুঝবার চেষ্টা করেই আগাবো। আচ্ছা, প্যাসেজটা আমরা সম্পূর্ণ পড়েছি। এখন প্যাসেজ পড়বার পরে আমাদের থিমেটিক কোশ্চেনের অ্যান্সার যখন আমরা করতে গেলাম, তখন আমরা প্যাসেজের প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্স বা এক দুই সেন্টেন্স পড়েই সেখান থেকে আমরা অ্যান্সার বের করব। আচ্ছা, তাহলে স্যার যদি প্রথম প্যারায় প্রথম সেন্টেন্সে শিরোনাম নির্বাচন করবার মতো কোনো কথা বা লাইন না পাই, তাহলে কি করব? তাহলে কি প্যাসেজের মাঝখান থেকে কোনো দরকারি পয়েন্ট নিয়ে কি আমি প্যাসেজের শিরোনাম করতে পারবো? নো, করা যাবে না। কারণ শিরোনাম হবে এমন একটি কথা, শিরোনাম হবে এমন একটি লাইন যে কথাটি এই 2500 শব্দের সম্পূর্ণ প্যাসেজকে রিপ্রেজেন্ট করে। যদি আপনি প্যাসেজের মাঝখান থেকে কোনো একটা তথ্য বা লাইন তুলে দিয়ে তাকে শিরোনাম নির্বাচন করেন, এমন কোনো তথ্য, এমন কোনো কথা চলে আসতে পারে যে কথাটি সম্পূর্ণ বক্তব্যকে রিপ্রেজেন্ট না করে আংশিক আর পার্শিয়াল কোনো বক্তব্যকে রিপ্রেজেন্ট করছে। সো এখানে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, মাঝখান থেকে কোনো কথাকে নেওয়া যাবে না। যদি আমি প্যাসেজের প্রথম দিকে না পাই, দেন একটা কাজ করা যায়, প্যাসেজের শেষ দিকে যাবেন, প্যাসেজের লাস্টের দুই একটা সেন্টেন্স পড়ে দেখবেন যেখান থেকে কোনো শিরোনাম নির্বাচন করা যায় কিনা একটু দেখবেন। যদি প্রথম বা শেষ দিকে তার শিরোনাম নির্বাচনের মতো পছন্দসই কথা পেয়ে যাই, দেন আমরা ওখান থেকে একটা শিরোনাম লিখব। শিরোনাম লিখবার জন্য বা এই মেইন আইডিয়া কোয়েশ্চন অ্যান্সার করবার জন্য নিয়ম আছে, নিয়ম আমি বলবো। আগে শুনুন, প্রথম দিক থেকে সেন্টেন্স পড়বো অথবা শেষ দিক থেকে সেন্টেন্স পড়বো। তাহলে স্যার প্রথম দিকেও পড়লাম, পেলাম না, শেষ দিকে কয়েকটা সেন্টেন্স বা শেষ প্যারাটাই পড়ে ফেললাম, অ্যান্সার পেলাম না, দেন হোয়াট টু ডু? দেন মাঝখান থেকে কোনো কথা নিয়ে আপনি প্যাসেজের অ্যান্সার করবেন না, মেইন আইডিয়া কোশ্চেনের অ্যান্সার করবেন না। মেইন আইডিয়া কোশ্চেনের অ্যান্সার করতে গেলে এখন একটা কাজ করতে হবে। প্যাসেজটা তো আমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েছি, মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়লাম,
এই মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়বার পরে প্যাসেজটা কি নিয়ে আলোচনা করেছে এ ব্যাপারে একটা ধারণা আমার মাথায় এসেছে, তখন যে কাজটা করবে, যদি প্যাসেজের প্রথম বা শেষ সেন্টেন্সে পড়ে যদি উত্তর না পাই, দেন একটা কাজ করব, whom অথবা what about the passage is প্রশ্ন করবেন। নিজেকে নিজে প্রশ্ন করবেন, whom or what about the passage is, এই প্রশ্নটা করবেন। একটা স্টেপ হচ্ছে প্রথম অথবা শেষ দিকে বলবো, পেয়ে গেলে অ্যান্সার শেষ। যদি না পাওয়া যায় তাহলে নিজেকে নিজে ওই যে প্যাসেজটা পড়েছি, যে ঘটনা আমার মাথায় নিলাম, প্যাসেজটা পড়ে ওই বিষয়টা মাথায় রেখে আজকে yourself নিজেকে নিজে প্রশ্ন করুন, whom or what about the passage is, এই প্রশ্ন করবেন। এই প্রশ্ন করার পরে অবশ্যই একটা অ্যান্সার আসবে, this passage is about বঙ্গবন্ধু স্যাটেলাইট, this passage is about Rohingya crisis, this passage is about climate change, this passage is about that one, তাহলে একটা অ্যান্সার আসবে। এই প্রশ্নটার উত্তরে যা আসবে তা হবে আপনার মেইন এরিয়া কোশ্চেনের অ্যান্সার। এখন মেইন এরিয়া কোশ্চেনটা ছিল কি, শিরোনাম। তাহলে শিরোনাম যে লিখতে হবে, শিরোনাম লিখবার জন্য নিয়ম আছে। আমি এই অংশটা এখন মুছে ফেলবো। শিরোনাম লিখবার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখবেন। প্রথমত তাহলে শিরোনাম, দেখেন শিরোনাম লেখার হচ্ছে নিয়ম। শিরোনাম লেখার নিয়ম হচ্ছে, শিরোনাম সাধারণত শিরোনাম সেন্টেন্স হবে না, মূলত একটা ফ্রেজ হয়। একটা কথা লিখলাম, একেবারে লিখে দিলাম যেন যারা দেখছেন, যারা শুনছেন, জিনিসটা ক্লিয়ারলি মাথায় বসে, গুরুত্ব দিয়ে নেন। সাধারণত অর্থাৎ শিরোনাম যখন লিখবো, শিরোনাম হতে হবে, ইউজুয়ালি আপনি একটা সেন্টেন্স লিখবেন না, শিরোনামটা জেনারেলি সেন্টেন্স না হয়ে একটা ফ্রেজ হওয়া চাই। এবং মনে রাখতে হবে শিরোনামের এই যে ক্যাপিটাল লেটার এর ব্যবহার খেয়াল রাখতে হবে। শিরোনাম মনে করেন আমি লিখলাম দা causes of এই যে অর্থাৎ মূল যে শব্দগুলো লিখবো, শব্দগুলোর ক্ষেত্রে ক্যাপিটাল লেটারের ব্যবহারের দিকে খেয়াল রাখতে হবে। শিরোনাম যা লিখেছি তা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, কথাটা আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে অবশ্যই ইনভার্টেড কমার ব্যবহারের কমার ভিতরে রাখার চেষ্টা করব। তাহলে শিরোনাম লেখার জন্য নিয়ম হচ্ছে, সাধারণত সেন্টেন্স না লিখে একটা ফ্রেজ দিয়ে লিখবার চেষ্টা করব, ক্যাপিটাল লেটারের ব্যবহারের দিকে নজর রাখবো। আনডাউটেডলি অবশ্যই শিরোনাম যে অংশটা করেছি ওই অংশটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। এবং একটা শিরোনাম লেখার জন্য কিছু কৌশল আমি বলবো, এই ব্যাপারগুলো খেয়াল রেখে যখন আপনি অ্যান্সার পেয়ে গেছেন, this passage is about climate change, this passage is about এখন এই যে একটা শিরোনাম, তাহলে শিরোনামটা লেখার সময় মনে করুন আমি লিখলাম write an appropriate title for the above passage, তাহলে অ্যানসার লিখলেন কি, তাহলে অ্যানসারটা কিভাবে হবে, the appropriate title বলা হয়েছে, appropriate শব্দটা আপনি ইউজ করবেন অ্যানসারের মধ্যে। তাহলে the appropriate title for the above passage should be maybe দিয়ে এখানে ইনভার্টেড কমা দিয়ে এই যে মনে করুন এভাবে এই জায়গায় লিখলেন এবং ইনভার্টেড কমার মধ্যে রাখলেন। এই জায়গায় লেখার সময় মনে করুন শিরোনামটা কোন একটা সেন্টেন্স আপনার সেন্স দিয়ে যথাযথভাবে বানাতে পারছেন না, আমি কথাগুলোকে জিনিসটাকে ক্লারিফাই করবার জন্য সময় নিয়ে বোঝাচ্ছি, কিন্তু কাজটা আপনার 1-2 মিনিটেই হবে। দেখুন মনে করুন কোন একটা বিষয়কে এখানে ডিফাইন করা হয়েছে, যেমন আপনি প্যাসেজ হিসেবে 36 বিসিএস এর যে প্যাসেজ আসছে অথবা 38 বিসিএস এর যে প্যাসেজ আসছে, কোন বিষয়, তাহলে আপনি যখন দেখবেন কোন একটা বিষয়কে সংজ্ঞায়িত করার জন্য বলা হচ্ছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি লিখুন ডেফিনেশন অফ ড্যাশ। মনে করুন কোন একটা জিনিসের প্রকরণ
প্রকরণ দিয়ে একটা প্যাসেজ দিলাম, তখন আপনি লিখলেন মনে করুন ক্লাসিফিকেশন অফ ড্যাশ বসিয়ে দিলেন। মনে করুন কোন একটা জিনিসের কারণ কারণ ও ফলাফল এরকম আছে, তাহলে আপনি লিখলেন কজেস এন্ড ইফেক্ট অর ইমপ্যাক্ট অফ, এভাবে লিখলেন। এই যে আমি জাস্ট একটা ইঙ্গিত দিলাম। এভাবে আপনি চাইলে আপনার শিরোনামটাকে ইজিলি ক্রিয়েট করতে পারেন। তাহলে আমরা একটা রিটেন প্যাসেজের মধ্যে প্রথম প্রশ্ন যেটা থাকে সাধারণত 1 নম্বরে মেইন আইডিয়া থাকবে এমন কোনো কথা নাই। আপনি দেখেন 35-36 এটা একেবারে সর্বশেষ প্রশ্নটা ছিল, 10 নম্বর প্রশ্নটাই ছিল রাইট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য অ্যাবাভ প্যাসেজ, এই প্রশ্নটা। তাহলে এখানে খেয়াল রাখবো, এই যারা শুরু থেকে শুনেন না ভিডিওটা আবার শুনতে পারবেন, আমি জাস্ট রিপিট করব না। তাহলে শিরোনাম রচনা করার ক্ষেত্রে এই পয়েন্টগুলো খেয়াল রাখবো। এটা হচ্ছে শিরোনাম লেখার নিয়ম এবং এটা হচ্ছে শিরোনাম লেখার কৌশল। শিরোনাম লেখার কৌশল, শিরোনাম লেখার নিয়ম, শিরোনাম লেখার কৌশল, নিয়ম, কৌশল। কৌশল কি? সংজ্ঞা চাইলে ডেফিনেশন, প্রকরণ চাইলে ক্লাসিফিকেশন, কারণ চাইলে কজেস এবং অন্য কিছু চাইলে যেমন সংজ্ঞায়িত করা হয়েছে কোনো বিষয়কে, তাহলে ডেফিনেশন অফ এভাবে লিখলাম। তাহলে এবার কোন বিষয়ের ইমার্জেন্স, অভ্যুদয়, ডেভেলপমেন্ট নিয়ে বর্ণনা করা হয়েছে, তাহলে ডেভেলপমেন্ট মনে করেন এভাবে। তাহলে এভাবেই আমরা একটা মেইন এরিয়া কোশ্চেনের অ্যান্সার করব। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা ফ্যাকচুয়াল কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলে দিয়েছিলাম এই পিরিয়ড বা সেশনগুলোকে আমি লম্বা করব না, যেন শুনতে অনেক বিরক্ত না লাগে। আমি নিয়মিত আসবো কিন্তু কম কম করে বলবো। তাহলে আজকে আমরা মেইন এরিয়া কোশ্চেন সলিউশনের টেকনিকটা দেখলাম। আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাকচুয়াল কোশ্চেনের সলিউশন টেকনিক নিয়ে ইনশাআল্লাহ রাত 10টার সময় লাইভে আসবো। সবাই সাথে থাকবেন, যারা আছেন লাইভটা শেয়ার করে নিজের টাইমলাইনে রাখবেন। আসসালামু আলাইকুম।